ইসলামের মৌলিক যে বিধানগুলি রয়েছে তার মধ্যে একটি বিধান হলো যাকাত। যাকাত ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে একটি, এজন্য যাকাত সংক্রান্ত মৌলিক মাসলা মাসাইল জানা আমাদের জন্য ফরজ। রমজানের এক জুমায় যাকাত সম্পর্কে সামান্য কিছু আলোচনা করেছিলাম। তো এরপরে নিয়ত করেছি যাকাতের কিছু মাসাইল আপনাদেরকে শোনাব। সমসাময়িক বিভিন্ন বিষয়ের কারণে মাসালা শোনানোর সুযোগ হয়নি। তো আজকে যাকাত সম্পর্কে কিছু মাসালা আপনাদেরকে শোনানোর নিয়ত করেছি। আমরা সবাই মনোযোগ সহকারে খেয়াল করলে ভালো হয়। যাকাত ফরজ না হলেও আমাদের প্রত্যেকের যাকাত সম্পর্কে মাসলা মাসাইল জানা দরকার। কারণ মাসলা না জানার কারণে অনেকে এরকম হয়েছে ওনার উপর যাকাত ফরজ হয়েছে একটু নিজেও জানে না। উনি মনে করে বসে আছে যাকাত তো ফরজ হয় যারা বড় লোক, ধনী লোক, কোটিপতি, শিল্পপতি ওদের উপর, আমার উপর কিসের যাকাত, এরকম মনে মনে ভাবে। অথচ ওনার উপরও যাকাত ফরজ হয়ে গেছে, ওনার খবরে নেই। আবার অনেকে আছে উনি যাকাত খেতে পারবে না কিন্তু উনি যাকাত খাচ্ছে। উনি যাকাত খাইলে ওনার কবিরা গুনাহ হবে, হারাম হবে, উনি তারপর যাকাত খাচ্ছে। এই জন্য যাকাত কে খেতে পারবে, কে খেতে পারবে না, কার উপর যাকাত ফরজ, এগুলো জানতে হবে। আবার অনেক জিনিস আছে যেগুলোর উপর যাকাত ফরজ হয় না, আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি। এর মধ্যে অনেক ভাই আমার সাথে যোগাযোগ করেছে যাকাত সম্পর্কে মাসালা জিজ্ঞেস করার জন্য। এই জন্য আমরা যাকাতের মাসালাগুলো একটু খেয়াল করে শুনি। যাকাত কার উপর ফরজ হয়? যাকাত ফরজ হয় সুস্থ মস্তিষ্ক আজাদ মুসলমান বালেগ নেশাব পরিমাণ সম্পদের মালিক ব্যক্তির উপর। তাহলে সুস্থ মস্তিষ্ক হতে হবে। যদি কেউ পাগল হয়, পাগলের উপর যাকাত ফরজ নয়। মুসলমান হতে হবে, বালেগ হতে হবে। না বালেগ যদি হয়, না বালেগের অনেক টাকা পয়সা আছে, মনে করেন একজন কোটিপতি ছেলে, ছোট 2 বছরের ছেলে, 3 বছরের ছেলে, 4 বছরের ছেলে, ও তো না বালেগ। তো ওর টাকা, অট্টালিকা টাকা আছে, ছেলের নামে 1 কোটি টাকা কি করে দিছে, লিখে দিছে। তো এখন ছোট না বালেগ শিশু 1 কোটি টাকার মালিক, যাকাত দিতে হবে? যাকাত দিতে হবে না। না বালেগ, যাকাত ফরজ হয় বালেগের উপর, না বালেগের উপর যাকাত ফরজ। নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। নেশাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয়। নেশাব কতটুকু সামনে আসতেছে। যাকাত কোন ধরনের জিনিস উপর যাকাত ফরজ হয় আমরা খেয়াল করি। স্বর্ণ, রূপা, টাকা, ব্যবসার পণ্য। স্বর্ণ, রূপা, টাকা, পণ্য। স্বর্ণ, রূপা, টাকা, পণ্য, এই 4 জিনিসের উপর যাকাত ফরজ হয়। এটা মনে রাখবেন। এটা মনে রাখলে আপনার অনেক মাসলা বুঝতে সুবিধা হবে। এই 4 জিনিস ছাড়া আর কোনো জিনিসের উপর যাকাত ফরজ নয়। স্বর্ণ, রূপা, টাকা, পণ্য, এই 4 জিনিস। স্বর্ণ, রূপা, টাকা, পণ্য, এটা মনে মনে খেয়াল করেন। তাহলে যাকাত ফরজ হয় স্বর্ণ, রূপা, টাকা এবং পণ্য। পণ্য মানে ব্যবসার পণ্য। ব্যবসার পণ্যের উপর যাকাত ফরজ হয়। ওই ইশারা অন্য কোনো কিছুর উপর যাকাত ফরজ হয় না। পশু সংক্রান্ত একটা মাসালা আছে, এটা আমাদের দেশের জন্য ফিট নয়, এই জন্য বলতেছি না। স্বর্ণ, রূপা ব্যবহার হোক বা না হোক, অনেকে বলে হুজুর আমার কাছে কিছু স্বর্ণ আছে, এগুলো ব্যবহার হয় না। ব্যবহার না হইলেও হোক বা না হোক, স্বর্ণ, রূপা যেগুলো থাকবে ওগুলো যাকাত আসে যদি নেশাব হয়। যদি নেশাব হয়। অলঙ্কার ছাড়া স্বর্ণ, রূপার অন্যান্য সামগ্রীর উপরও যাকাত ফরজ হয়। স্বর্ণ, রূপা কতগুলো আছে, গলার সেট, নাকের ফুল, কানের দুল, হাতের চুড়ি, এগুলো তো অলঙ্কার। অলঙ্কার না হলেও, যেমন ধরেন কারো করে একটা স্বর্ণের বাটি আছে, স্বর্ণের চামচ আছে, তাহলে অলঙ্কার না হইলেও স্বর্ণ হইলে হবে। স্বর্ণ সাথে যদি হয় যাকাত দিতে হবে।
কারো জামা কাপড়ের মধ্যে স্বর্ণ ব্যবহার করছে, জামার বোতাম স্বর্ণের, যারা বেশি পয়সাওয়ালা এরা টাকা কি করবে তো খুঁজে পায় না, তো জামার বোতাম স্বর্ণের বা এরকম স্বর্ণের কাজ করছে, জামার মধ্যে কিছু কিছু স্বর্ণ ব্যবহার করেছে, তাহলে কাপড় চুপড় বা অন্যান্য সামগ্রীর মধ্যে যদি স্বর্ণ ব্যবহার করে, ওই স্বর্ণ যে পরিমাণ ব্যবহার করেছে, রূপা যে পরিমাণ ব্যবহার করেছে, ওইটাকে জাকাতের মধ্যে হিসাব করতে হবে। স্বর্ণ রূপা ছাড়া অন্য যে কোনো ধাতু, যেমন ধরেন সিটিগুল, স্বর্ণ না, দেখতে স্বর্ণের মতো লাগে, সোনালী কালারের, আমাদের মহিলারা কি ব্যবহার করে, চেইন ব্যবহার করে, স্বর্ণ না, স্বর্ণের মতো সিটিগুল, এই সেই যেগুলো স্বর্ণ ছাড়া অন্য যে কোনো ধাতুর অলঙ্কার, এগুলোর উপর জাকাত আসে না। এরকম ধরনের হীরা আছে, মণি আছে, মুক্তা আছে, মণি মুক্তা হীরা, এগুলো খুব দামি পাথর না, এগুলো খুব দামি হলেও এগুলোর উপর জাকাত আসে না। এগুলা যদি ব্যবহার করে এগুলোর উপর জাকাত আসে না। হ্যাঁ, এগুলো যদি কেউ ব্যবসার জন্য কিনে তাহলে এটা ব্যবসার পণ্য, তো ব্যবসার পণ্যের উপর জাকাত আসে, এটা আরেক মাসালা। আপনি মাসে গড় খরচের যে টাকা, এটা ছাড়া আমরা অনেক কিছু টাকা জমা রাখি না, আমার খরচের জন্য যে টাকাটা, খরচের টাকা ছাড়া আর একটা টাকা আমরা জমা করে রাখি না, ব্যাংকে রাখি বা ঘরের মধ্যে আলমারির মধ্যে আমরা এক জায়গায় জমা করার জন্য নিয়ত করে রাখতেছি, একটা ব্যাংকের মধ্যে রাখতেছি। এই অতিরিক্ত টাকা যেটা আপনি জমাচ্ছেন খরচের বাইরে, এই টাকাটা যদি নেশাব পরিমাণ হয় এবং 1 বছর যদি এটার উপর অতিবাহিত হয়, তাহলে জাকাত দিতে হবে। 1 বছর নেশাব, শুধু নেশাব হইলে সাথে সাথে জাকাত দিতে হবে এরকম না। যেদিন নেশাব পূর্ণ হয়েছে, আপনার নেশাব হয়েছে, আপনার তো জানা আছে, ধরেন আজকে শাওয়াল মাসের 2 তারিখ, তাহলে আজকে আপনি নেশাবের মালিক হয়েছেন, তো এটা হয়েছেন কিনা আপনাকে নেশাব এটা জানতে হবে না, নইলে তো আপনার খবরই নেই আপনি যে নেশাবের মালিক হয়েছেন। এই জন্য নেশাবের মালিক আপনি হয়েছেন কিনা এটা আপনাকে জানতে হবে। আপনি আজকে শাওয়ালের 2 তারিখ আজকে নেশাবের মালিক হয়েছেন, আগামী বছর ঈদের পরের দিন শাওয়ালের 2 তারিখ আপনার কাছে ওই দিনও যদি নেশাব পরিমাণ টাকা থাকে, জাকাত দিতে হবে। ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, বন্ড, সার্টিফিকেট ইত্যাদি নগদ টাকা পয়সার মতো এর উপরেও জাকাত ফরজ হয়। আপনার ব্যাংকে যে টাকা রাখছেন, ডিপিএস করে রাখছেন, এগুলি যে সব কিছুতে যদি নেশাব পরিমাণ হয়, বছর অতিক্রম হয়, জাকাত দিতে হবে। টাকা পয়সা ব্যবসায় না খাটিয়ে এমনি রেখে দিলেও তাতে জাকাত ফরজ হয়। যদি কেউ এরকম মনে করে আমি তো টাকা আছে, ওগুলো তো আমি ব্যবসা করি না, এমনি জমা রাখছি, যে না, টাকা এটা ব্যবসা না করলেও আপনি যেমনি ফেলে রাখেন, যতদিন এটা নেশাব থাকবে জাকাত দিতে হবে। হজের উদ্দেশ্যে কিংবা ঘরবাড়ি নির্মাণ, ছেলে মেয়ের বিয়ে সাজি ইত্যাদি প্রয়োজনের জন্য যে অর্থ সঞ্চয় করা হচ্ছে, তাও এর ব্যতিক্রম নয়। আপনি হজ করার নিয়তে কিছু টাকা জমাইছেন, যদি ধরেন জমাচ্ছেন আর কি, এখন আপনার যেদিন নেশাব হয়েছে এই দিন থেকে নিয়ে পরবর্তী বছর যখন কি হবে, 1 বছর পূর্ণ হবে, তখন জাকাত দিতে হবে। এরকম যে কোনো প্রয়োজনে, হজের জন্য হোক, ঘরবাড়ির জন্য হোক, ছেলে মেয়ের বিয়ের উদ্দেশ্যে হোক, নেশাব পরিমাণ টাকা আপনার হাতে জমা হওয়ার পর থেকে যদি 1 বছর অতিবাহিত হয়ে যায়, জাকাত দিতে হবে। হ্যাঁ, যদি এরকম হয় নেশাবের উপর 1 বছর অতিবাহিত হওয়ার আগেই খরচ হয়ে গেছে, জাকাত খরচ হবে না। আজকে শাওয়ালের 2 তারিখ, আজকে আপনার কাছে 1 লক্ষ টাকার মালিক হয়েছেন আপনি 2-3 মাসের মধ্যে বিভিন্ন প্রয়োজনে, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, ঘরবাড়ি করতে গিয়ে টাকা সব খরচ করে ফেলছেন, তো বছর তো হয় নাই। বছর হইলে নেশাবটা হওয়ার পরে ওই টাকাটা আপনার হাতে 1 বছর থাকলে জাকাত দিতে হবে। 1 বছর তো থাকে নাই, 2-3 মাসে খরচ হয়ে গেছে, আর জাকাত দিতে হবে না। এটার আর জাকাত হয় 1 বছর হওয়ার পরে, জাকাত খরচ হয় টাকাটা আপনার কাছে 1 বছর থাকার পরে। দোকানপাটে যা কিছু বিক্রয়ের উদ্দেশ্যে রাখা থাকে তা বাণিজ্য দ্রব্য, এর মূল্য নিসাব পরিমাণ হলে জাকাত আদায় করা ফরজ। মুদির দোকান করেন, এখানে আপনার যা মালামাল আছে, চাল আছে, ডাল আছে, নুন আছে, মরিচ আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, সবগুলো জাকাতের পণ্য, এগুলোতে জাকাত দিতে হবে। হুজুর, চাল আজকে আনি কালকে বিক্রি হয়ে যায়, আলু আজকে আনলে কালকে বিক্রি হয়ে যায়, রসুন আজকে আনলে কালকে বিক্রি হয়ে যায়, 1 বছর তো থাকে না। না, সিস্টেম, আপনি যে আজকে দোকানটা চালু করতেছেন, আপনার দোকানে আজকে কি আছে, 2 লক্ষ টাকার মাল আছে, তাহলে আজকে আপনি নেশাবের মালিক।
তো মাঝখানে এগুলা উদল বদল হচ্ছে, বিক্রি করতেছেন আনতেছেন, বিক্রি করতেছেন আনতেছেন, বিক্রি করতেছেন আনতেছেন, গিয়ে আগামী বছর শাওয়াল মাসের 2 তারিখ দেখতেছেন আপনার দোকানে আবার 2 লক্ষ টাকা পরিমাণ মাল তো আছে, বা 2 লক্ষের চেয়ে বেশি আছে, নেশাবের চেয়ে বেশি আছে। তাহলে নেশাব আজকের দিনও আপনার নেশাব আছে, বছর যেদিন পূর্ণ হচ্ছে সেদিনও কি আছে, নেশাব পূর্ণ আছে। মাঝখানে আলু চাল ডাল এগুলো বিক্রি করতেছেন, আজকে যেগুলো আনতেছে কালকে বিক্রি হয়ে যাচ্ছে, এগুলো কোনো সমস্যা নেই। দেখতে হবে বছরের শুরু আর শেষে আপনি নেশাবের মালিক কিনা। বছরের শুরুতে আপনি নেশাবের মালিক, অর্থাৎ বছরের শুরু মানে যেদিন আপনি নেশাবের মালিক হয়েছেন। আজকে আপনি দোকানে নেশাবের মালিক হয়েছেন, আজকে থেকে নিয়ে আগামী বছর পর্যন্ত যদি আপনার আগামী বছরের যেদিন দেখতেছেন আপনি নেশাবের মালিক আছেন, জাকাত দিতে হবে। ওখানে মাঝখানে যেগুলো বেচা বিক্রি হচ্ছে এগুলোর কোনো সমস্যা নেই। ব্যবসার নিয়তে কোনো কিছু ক্রয় করলে, স্থাবর সম্পত্তি হোক অস্থাবর হোক, স্থাবর মানে যেগুলো স্থানান্তরযোগ্য নয়, যেমন জমি কিনছেন, ফ্ল্যাট বাড়ি কিনছেন ব্যবসার নিয়তে, অথবা অস্থাবর যেমন নাকি মুদির দোকানের মালগুলি, তারপরে কাপড় চোপড়, অলংকার, নির্মাণ সামগ্রী, গাড়ি, ফার্নিচার, ইলেকট্রনিক সামগ্রী, হার্ডওয়্যার সামগ্রী, বই পুস্তক, এগুলি সব বাণিজ্য দ্রব্য। আমাদের কিছু কিতাবাদি আছে, মনে করেন আমার কাছে কিতাব আছে, এগুলি বিক্রি করলে নেশাবের চেয়ে বেশি, কিন্তু এগুলো তো আমার ব্যবসার পণ্য না, এগুলো আমার লেখাপড়ার জিনিস, এগুলোতে জাকাত আসবে না। কিন্তু ওই যে আন্দরকিল্লা যারা লাইব্রেরি করে, এদের যে দোকানের লাখ লাখ টাকার বই আছে, এগুলো তো পড়ার জন্য না, ওরা এগুলো স্টক করছে কিসের জন্য, বিক্রি করার জন্য, ব্যবসার পণ্য। এই জন্য ব্যবসার নিয়তে যেগুলো কি করবে, ক্রয় করবে, ব্যবসার নিয়তে দোকানপাট যে জিনিসগুলো নিবে সবগুলোর উপর জাকাত আসবে। স্বর্ণের ক্ষেত্রে জাকাত, এখন আসেন নেশাব, যে নেশাব বলতেছেন, নেশাবটা তো আমাকে বুঝতে হবে, নইলে আমি কেমনে বুঝবো যে আমি নেশাবের মালিক হয়েছি কিনা। জাকাতের জিনিস বলছি কয়টা, কি কি? স্বর্ণ, রূপা, টাকা, পণ্য। স্বর্ণ, রূপা, টাকা, পণ্য। শুধু স্বর্ণ যদি হয়, কিতাবের ভাষা হলো এই 20 মিসকাল, আধুনিক হিসাব অনুযায়ী এটা হলো 7.5 ভরি, 7.5 ভরি। রূপা, স্বর্ণ হলো 7.5 ভরি, রূপা যদি হয় 200 দেরহাম, অর্থাৎ 52 ভরি। শুধু স্বর্ণ হলে 7.5 ভরি, শুধু রূপা হলে 52 ভরি, দুইটা গেছে। 3 নম্বর টাকা, টাকা যদি হয় কতটুকু টাকা, 52 ভরি রূপার যে মূল্য, ওই মূল্য পরিমাণ টাকা, এটা হলো টাকার নেশাব। এখন 52 ভরি রূপার মূল্য কত? উদাহরণস্বরূপ ধরুন 1 ভরি রূপা যদি 1000 টাকা হয়, রূপার দাম তো কম, 1000, 1500 মধ্যে হবে, 2000 মধ্যে হবে। তাহলে যদি 1000 করে ধরেন, তাহলে 52 ভরি রূপার দাম কত হবে? এটা উদাহরণ হিসেবে বলতেছি, আমি রূপা 1 ভরি 1000 টাকা বলতেছি না, উদাহরণ দিচ্ছি। যদি 1000 টাকা হয়, 52 ভরি রূপার দাম হবে 52,000 টাকা। এখন আপনার প্রয়োজনের সময় আপনি জেনে নেবেন মার্কেটে রূপার মূল্য কত। রূপা কয়েক ক্যাটাগরি আছে, তো এখানে এক ক্যাটাগরি অনুযায়ী দামটা কিছু বেশ কম হতে পারে। আপনি কোনটা ধরবেন? নিম্ন, যেটা কমটা ধরবেন, যেটাতে জাকাত ওয়াজিব হবে। তো এই জন্য এখানে কেউ যদি একটু বেশ কম করে অ্যামাউন্টটা বলে, এখানে বলবেন না যে আবার হুজুর ভুল মশলা বলছে, না। ধরেন 65,000 হতে পারে, 70,000 টাকা পরে। একটু ভালো মানের রূপা হলে এটা 80,000, 90,000 টাকা হতে পারে। তো যদি ধরেন আপনার কাছে 65,000, 70,000, 80,000 টাকা আছে, তখন আপনি চিন্তা করতে হবে, তখন আপনাকে মাসালা নিয়ে চিন্তা করতে হবে যে আপনি নেশাবের মালিক হয়েছেন কিনা। যদি আপনার কাছে 70,000, 80,000 টাকা থাকে, তাহলে বুঝতে হবে আপনি নেশাবের কি হয়েছেন, মালিক হয়ে গেছেন। তাহলে টাকা যদি হয় 52 ভরি রূপার মূল্য পরিমাণ টাকা থাকলে আপনি নেশাবের মালিক। ব্যবসার পণ্য একই কথা, আপনার কাছে যে ব্যবসার জিনিস আছে, ব্যবসার জিনিস, এটার দোকান থাকতে হবে এরকম না। অনেকে অনলাইন ব্যবসা করে না, অনলাইন ব্যবসা করে। আপনার ঘরের মধ্যে আপনি এই 1 লাখ টাকার কাপড় স্টক করে রাখছেন, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে আপনি দিচ্ছেন এই কাপড় এত টাকা বিক্রি হবে, এত টাকা বিক্রি হবে, যারা অর্ডার দিচ্ছে তাদেরকে কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন। তো আপনি ব্যবসায়ী, আপনার দোকান না থাকুক, পণ্য তো আছে, ব্যবসার পণ্য আছে। তাহলে ব্যবসার পণ্য যদি আপনার কাছে 52 ভরি রূপার মূল্যের সমান থাকে, জাকাতের মাসালা আসবে, জাকাত দিতে হবে। 1 বছর পূর্ণ হলে জাকাত দিতে হবে।
স্বর্ণ রূপা টাকা পয়সা এগুলি কোনোটি পৃথকভাবে নিসাব পরিমাণ না থাকে, শুধু কিন্তু এসবের একাধিক সামগ্রী আমি এমনি বলে ফেলি। মনে করো আমার কাছে স্বর্ণ আছে 7.5 ভরি নেই, রূপা আছে 52 ভরি নেই, টাকা আছে 52 ভরি রূপার পরিমাণ নেই, আপনার কাছে ব্যবসার সৈন্য আছে তাও 52 ভরি রূপার টাকার পরিমাণ নেই, কিন্তু আপনার কাছে কয়েকটা আছে। দেখেন, যদি স্বর্ণের সাথে রূপা থাকে বা টাকা থাকে বা ব্যবসার সৈন্য থাকে, তখন আপনি 7.5 ভরি বললে হবে না, তখন 7.5 ভরির মাসালা নেই। যদি স্বর্ণের সাথে অন্য আরো তিনটা আছে না, রূপা, টাকা, ব্যবসার সৈন্য, যদি স্বর্ণের সাথে অন্য 3টা থেকে যে কোনো একটা বা অন্য 3টা থেকে অল্প অল্প থাকে, তখন আর কি নেই, স্বর্ণের 7.5 ভরির মাসালা নেই, তখন হবে 52 ভরি রূপার মাসালা। অর্থাৎ আপনার কাছে যতটুকু স্বর্ণ আছে, যতটুকু রূপা আছে, যতটুকু টাকা আছে, অতিরিক্ত টাকা, জমানো টাকা, যতটুকু আপনার কাছে ব্যবসার সৈন্য আছে, সবগুলার মূল্য যদি আপনি চিন্তা করে দেখেন, প্রায় 1 লাখ টাকার আছে, তো 1 ভরি স্বর্ণ থাকলে, অল্প রূপা থাকলে, কিছু আপনার টাকা থাকলে, জমানো টাকা, তাহলে তো হয়ে গেছে। তো এরকম এখন যদি এরকম দেখবেন যে এখানে অহরহ মানুষ নেশাবের মালিক হয়ে গেছে, খবরই নেই। যদি আপনার কাছে অল্প স্বর্ণ আছে, অল্প চাঁদি আছে, কিছু টাকা জমানো টাকা আছে, কিছু ব্যবসার সৈন্য আছে, সেরোটা একসাথে থাকতে হবে এরকম না, যে কোনো 2টা থাকলে হবে, যে কোনো 2টো থাকলে হবে। যদি দেখেন এগুলিকে একত্রিত করলে এগুলির মূল্য 52 ভরি রূপার মূল্যের সমান হয়, তাহলে 1 বছর অতিবাহিত হলে যাকাত দিতে হবে। এগুলো প্রত্যেক মাসালার সাথে রেফারেন্স আছে, আমি সময় কম হবে মনে করে আমি রেফারেন্সগুলো উল্লেখ করতেছি না। আর এই মাসালাগুলি আমি নিজ থেকে বলতেছি না, বলিয়েন না যে ছোট হুজুর বেশি বেশি উল্টাপাল্টা মাসালা বলে না, এগুলি আমি সব নির্ভরযোগ্য সোর্স থেকে সংগ্রহ করে আমি বলতেছি। এগুলো প্রত্যেকটার পিছনে কি আছে, রেফারেন্স আছে। কারো কাছে স্বর্ণ, রূপা, টাকা পয়সা, বাণিজ্য দ্রব্য পৃথকভাবে সম্মিলিতভাবে নিসাব পরিমাণ ছিল, বছরের মাঝে এই জাতীয় আরো কিছু সম্পদ কোন সূত্রে পাওয়া গেল, এক্ষেত্রে নতুন প্রাপ্ত সম্পদ পুরাতন প্রাপ্ত সম্পদের সঙ্গে যোগ হবে এবং পুরাতন সম্পদের বছর পূর্ণ হওয়ার পর সমুদয় সম্পদের যাকাত দিতে হবে। বছরের মাঝে যা যোগ হয়েছে তার জন্য পৃথক বছর পূর্ণ হওয়া লাগবে না। আজকে শাওয়াল মাসের 2 তারিখ, আপনি আজকে 1 লক্ষ টাকার মালিক হয়েছেন, এখন 2 মাস পরে আপনি আরো 50,000 টাকা পেয়েছেন, আরো 3 মাস পরে আরো 10,000 টাকা পেয়েছেন, 4 মাস পরে আরো 5,000 টাকা পেয়েছেন, 8 মাস পরে আপনি আরো 2,000 টাকা পেয়েছেন। দেখা গেল আগামী শাওয়াল মাসের 2 তারিখে আপনার কাছে 2 লক্ষ টাকা হয়ে গেছে। এখন হুজুর 1 লক্ষ টাকা যেটা আমি শাওয়াল মাসের 2 তারিখে পেয়েছি, ওইটাতে 1 বছর অতিবাহিত হয়েছে, তো পরে যেগুলো 2 মাস পরে, 3 মাস পরে, 4 মাস পরে, 5 মাস পরে পেয়েছি, এগুলোর তো কি হয় নাই, বছর পূর্ণ হয় নাই, এগুলোর জাকাত কি করব না। নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে বছর যখন পূর্ণ হয়ে গেছে, বছরের মাঝখানে যা যা পেয়েছেন সব একসাথে হিসাব করে জাকাত দিতে হবে। তখন জাকাত দিবেন কয় লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। একথা বলবেন না যে আমি তো যেদিন প্রথম নেশাবের মালিক হয়েছি ওই দিন তো 1 লক্ষ টাকা ছিল, যে 1 লক্ষ টাকার জাকাত দিব, আমার বছর পূর্ণ হয়েছে 1 লক্ষ টাকার উপর, ওগুলো তো কোনো বছর পূর্ণ হয় না। না, যেদিন বছর পূর্ণ হবে সেদিন সব সম্পদের একসাথে হিসাব করে জাকাত দিতে হবে। বছরের শুরু শেষে নিসাব পূর্ণ থাকলে জাকাত আদায় করতে হবে, মাঝে নিসাব কমে যাওয়া ধর্তব্য নয়। অবশ্য বছরের মাঝে সম্পূর্ণ সম্পদ নষ্ট হয়ে যাওয়ার পর পুনরায় যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তবে ওই সময় থেকে নতুন করে বছরের হিসাব আরম্ভ হবে এবং 1 বছর পূর্ণ হওয়ার পর জাকাত আদায় করতে হবে। এগুলো সব মাসালা করে আমাকে জিজ্ঞেস করেছে। একবার আমাকে বলতেছে, হুজুর আমাদের এখন 1.5 লক্ষ টাকার মতো আমার হাতে আছে, কিন্তু আগামী 2-3 মাসের মধ্যে আমার এখান থেকে টাকা সব খরচ হয়ে যাবে। যদি 2-3 মাসের মধ্যে খরচ হয়ে যায় বিভিন্ন প্রয়োজনে, তাহলে তো বছর পূর্ণ হলো না। আজকে শাওয়াল মাসের 2 তারিখ, আপনার কাছে 1.5 লক্ষ টাকা আছে, আগামী শাওয়াল মাস 2 তারিখ আসার আগে আগে আপনার টাকাগুলো সব শেষ হয়ে গেছে, বছর পূর্ণ হয় নাই, জাকাত দিতে হবে না। তবে আরেকটা কথা আছে, আপনি আজকে 1.5 লক্ষ টাকার মালিক হয়েছেন, কুরবানিতে 50,000 টাকা খরচ করে ফেলছেন,
এরপরে আপনার ভাইয়ের বিয়েতে 50,000 টাকা খরচ করে ফেলছেন, এরপরে 10,000 টাকা খরচ করে ফেলছেন, 1.5 লক্ষ টাকা থেকে আপনার কাছে কয় লক্ষ টাকা বাকি আছে? 40,000 টাকা বাকি আছে, উদাহরণস্বরূপ। অর্থাৎ অনেক টাকা আপনি খরচ করে ফেলছেন, 40,000 টাকা 50,000 টাকা আপনার ওই নেশাবের টাকা বাকি আছে। এখন 40,000 টাকার উপর তো কি আসে না? যাকাত আসে না। শাওয়াল মাসের 2 তারিখ আসার আগে আগে আপনি আবার বিভিন্ন দিক থেকে টাকা পেয়ে আবার 1.5 লক্ষ 2 লক্ষ টাকার মালিক হয়ে গেছেন। বছরের মাঝখান থেকে টাকা কমতে কমতে ডাইরেক্ট নেশাব থেকে কমে গেছে। আবার ওই যেই তারিখে আপনি নেশাবের মালিক হয়েছেন ওই তারিখে গিয়ে আপনি দেখতেছেন আবার আপনার কাছে নেশাব আছে। এখন যাকাত দিতে হবে কিনা? দিতে হবে। আপনি বছরের শুরুতে এবং শেষে নেশাবের মালিক আছেন, নেশাবের মালিক আছেন। মাঝখানে যে টাকা কমে গেছে ওটা ধরা যাবে না। মাঝখানে যে টাকা কমে গেছে ওটা ধরা যাবে না। এখন আমরা তো প্রথমে বলেছি যাকাত আসে কয় জিনিসের উপর? স্বর্ণ, রূপা, টাকা, পণ্য, ব্যবসার পণ্য। স্বর্ণ, রূপা, টাকা, ব্যবসার পণ্য, এই 4 জিনিস ছাড়া অন্য কোনো কিছুর উপর কি নয়? যাকাত ফরজ নয়, যাকাত ফরজ হয় না। তারপরও যাকাত ফরজ হয় না এরকম কিছু বিষয় আপনাদেরকে পরিষ্কার করে বলি। নিজের পরিবার পরিজন যাদেরকে নিজে চালাইতে হয়, নিজের ছেলে মেয়ে বউ বিবি বাচ্চা, এদের কাপড় চুপড়, এদের খাবার দাবার, এদের বাসস্থান, আপনার গাড়ি, এগুলির উপর যাকাত ফরজ নয়। আপনি শৌখিন মানুষ, আপনি অনেক টাকা পয়সা জমাইয়ে একটা কার নিছেন, কার ব্যবহার করেন, কিন্তু আপনার টাকা যেগুলো কামান মাসের টাকা মাসে শেষ হয়ে যায়। আপনার বিল্ডিংও আছে, কারও আছে, কিন্তু শৌখিন মানুষ টাকা পয়সা এমনি সব করে গাড়ি চালাচ্ছেন। টাকা গাড়ির পিছনে, ঘর বাড়ির পিছনে, খাবার দাবারের পিছনে আপনি মাসে যা কামান তা খরচ হয়ে যায়, আপনার জমা জাতি কিছু নেই। মানুষ দেখতেছে আপনি বড় লোক, আপনার কাছে বিল্ডিংও আছে, গাড়িও আছে, কিন্তু আসলে আপনার কাছে জমা টামা কোনো কিছু নেই। এখন আপনার যাকাত আসবে কিনা? আপনার যাকাত আসবে না, কারণ আপনার তো কিছু নাই, তো যাকাত দেওয়ার কিছু নেই। গাড়ি আছে, গাড়ির মতো যাকাত আসে না। আপনার বাড়ি আছে, বিল্ডিং আছে, একটা বিল্ডিং এসে যাকাত আসে না। তাহলে আপনাকে মানুষ বড় লোক মনে করে, বলতেছে তোর বড় মানুষ গটিয়া জাহান্নাদের বেচারতে নাই দিব হতুন। আর একটা দেখেন ভিক্ষুক, আপনারা অনেকে শুনছেন, অনেক ভিক্ষুক আছে যে কোটি টাকারও মালিক, বিল্ডিং এর মালিক, লাখ লাখ টাকা জমা আছে। যারা ভিক্ষুক এরা লাখ লাখ টাকা জমা করে রাখে, ও ভিক্ষুক, অথচ ওর উপর যাকাত ফরজ হয়ে গেছে। এরকমও হতে পারে গাড়ি আছে, বাড়ি আছে, যাকাত ফরজ হয় নাই। এরকমও হতে পারে ভিক্ষা করে খায়, কিন্তু যাকাত ফরজ হয়ে গেছে। 1 লাখ টাকা জমা আছে, 5 লাখ টাকা জমা আছে, আজকে ওর নেশা পূর্ণ হয়েছে 2-3 বছর হয়ে গেছে। এজন্য এখানে দেখতে বড় লোক না ছোট লোক ওইটা কথা না, আপনার যাকাত পরিমাণ সম্পদ আপনার কাছে আছে কিনা এটা হলো আসল মাসালা। আসুন, গৃহের আসবাবপত্র, খাট, পালং, চেয়ার, টেবিল, ফ্রিজ, আলমারি, এরকম হাঁড়ি, পাতিল, থালা, বাটি, গ্লাস ইত্যাদির উপর যাকাত ফরজ হয় না। আপনার ঘরে যেগুলো আছে যত দামের হোক, আপনি সব করে কিনছেন, একবার 50,000 টাকা দামের ডিনার সেট, কোনো সমস্যা নেই। আপনি 2 লাখ টাকা করে খরচ করে ঘরের ফার্নিচার কিনছেন, টেবিল কিনছেন, চেয়ার কিনছেন, ওগুলো 5 লাখ টাকা দামের, এগুলোর উপর যাকাত আসবে না। যত উচ্চ মূল্যের হোক না কেন, এগুলোর উপর যাকাত আসে না। তবে মনে রাখতে হবে, এগুলার আপনার ঘরের আসবাবপত্রের কোনো কিছুর উপর যদি স্বর্ণ ব্যবহার করা হয়, আপনার কাছে এক সেট ডিনার সেট আছে যে এগুলাতে স্বর্ণ ব্যবহার করা হয়েছে, স্টাইল করছে আর কি, অথবা এরকম আর অন্য যে কোনো জিনিস হতে পারে যেটার উপর স্বর্ণ ব্যবহার করা হয়, যেগুলোর উপর যাকাত খরচ হয় না, ঘরের আসবাবপত্র ব্যবহারের জিনিস যেগুলোর উপর যাকাত খরচ হয় না, কিন্তু সেগুলোতে স্বর্ণ ব্যবহার করা হয়েছে বা রূপা ব্যবহার করা হয়েছে, তাহলে যেই পরিমাণ স্বর্ণ আর রূপা আছে ওই পরিমাণ স্বর্ণ রূপাকে যাকাতের মধ্যে হিসাব করতে হবে। নিজের পরিধানের কাপড় চোপড়, জুতা প্রয়োজনের তুলনায় যত বেশি হোক, আপনি কিনছেন ব্যবহার করার জন্য, আপনার কাছে 2টা কাপড় হইতে হয়, কিন্তু আপনার কাছে কাপড় আছে 20 জোড়া, 20 জোড়া কাপড় আছে। হুজুর আমার কাপড়গুলো অনেক দামি দামি, এক জোড়া কিনছি যে 5,000 টাকা দিয়ে, তাহলে 20 জোড়া কাপড়ের দাম 5 কুড়ি 100, 1 লাখ টাকা, 1 লাখ টাকা হয়তো যাকাত হয়। এগুলো তো যাকাত দিতে হবে? দিতে হবে না। আপনার কাছে জুতা আছে, হুজুর একদম এফএক্স এর শোরুম থেকে নিছি যে এক জোড়া জুতার দাম হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা নিয়ে নিছি, আমার কাছে 6 জোড়া জুতা আছে, 1,20,000 টাকা জুতা আছে, যাকাত দিতে হবে? দিতে হবে না। এগুলো আপনি ব্যবসার জন্য কিনেন নাই, কিনছেন যে ব্যবহার করার জন্য, 1 দিন 2 দিন ব্যবহার করছেন, ব্যবহার করতেছেন, করবেন, কিছু করেন কিছু করেন না, যাকাত দিতে হবে না। দোকানপাট বা ব্যবসার প্রতিষ্ঠানে এমন আসবাবপত্র যেগুলো ব্যবসা পণ্য নয়, তার উপর যাকাত ফরজ নয়।
আপনি মুদির দোকান করেন, মুদির দোকানে যে ফার্নিচারগুলো আছে এখানে আপনি 3 লক্ষ টাকার ফার্নিচার, এখানে আপনি এদিকে একটা আলমারি, এদিকে একটা আলমারি, এদিকে একটা আলমারি আপনি এখানে ব্যবহার করছেন, এগুলোর দাম 3 লক্ষ টাকা। কিন্তু এগুলো তো আপনি ব্যবসার জন্য রাখেন না, এগুলাতে আপনি প্রোডাক্ট রাখতেছেন, ব্যবসার পণ্যগুলো রাখতেছেন। তাহলে প্রোডাক্ট যেগুলো এগুলো হিসাব হবে, কিন্তু ওই যে ফার্নিচারগুলো আছে এগুলোর হিসাব হবে না। আচ্ছা, আপনার কাছে একটা দোকান আছে, ফার্নিচারের দোকান, তখন ফার্নিচার হিসাব হবে কিনা? তখন হবে। এগুলো তো পণ্য, এগুলো তো আপনার দোকানের ফার্নিচার না, এগুলো তো ব্যবসার পণ্য। আপনি যে ফার্নিচার দোকান করেন ওইগুলো তো ব্যবসার পণ্য। তাহলে বুঝতে হবে ওই স্বর্ণ, রূপা, টাকা পণ্য, পণ্য যদি হয় যাকাত দিতে হবে। যেহেতু ফার্নিচারের দোকানের ফার্নিচারগুলো পণ্য, যাকাত দিতে হবে। মুদির দোকানের ফার্নিচারগুলো পণ্য নয়, যাকাত দিতে হবে না। আপনার ঘরে যে ফার্নিচারগুলো আছে এগুলো পণ্য নয়, যাকাত দিতে হবে না। আপনি ঘরে কতগুলো ফার্নিচার এনে রাখছেন ব্যবসার নিয়তে, ব্যবহারের জন্য না। সস্তা পাইছেন, কেউ বাসা ছেড়ে চলে যাচ্ছে, তো উনি 50,000 টাকা দামের ফার্নিচার টাকায় পরে 30,000 টাকা দিয়ে দিয়ে ফেলতেছে। আমি বলতেছি আমি নিয়ে ফেলি, যদি পাই ভালো একটা কাস্টমার পাইলে 40,000 টাকা দিয়ে কি করব, বিক্রি করব। তাহলে নিয়তটা কি? বিক্রি করা। তখন কিন্তু এটা ব্যবসার পণ্য হিসেবে হিসাব করতে হবে। ঘর বাড়ি দোকানপাট তৈরি করে ভাড়া দিলে তাতেও যাকাত ফরজ নয়। তবে এসব ক্ষেত্রে ভাড়া বাবদ যে অর্থ পাওয়া যাবে তার উপর মাসালা 6 নম্বর প্রযোজ্য হবে। এখানে আমাদের অনেকের কি আছে, কলোনি আছে, আমার মুতল্লি সাহেবের এদিকে বড় কলোনি আছে। এই কলোনি, পুরো কলোনির উপর কি আসবে না, যাকাত আসবে না। আর পুরো কলোনি থেকে যে ভাড়াটা আসতেছে ওই ভাড়া টাকাটা, ওটা যদি নেশাব পরিমাণ হয়, নেশাব পরিমাণ টাকা যদি ওনার কাছে পুরো 1 বছর থাকে তাহলে যাকাত দিতে হবে। মাঝখানে খরচ হচ্ছে, আসতেছে, ঢুকতেছে, বের হচ্ছে, ব্যাংকের মধ্যে ঢুকতেছে, বের হচ্ছে, ঢুকতেছে, বের হচ্ছে, কিন্তু দেখা গেল বছরের শুরু শেষে ওনার নেশাব আছে, যাকাত দিতে হবে। ভাড়া দেওয়ার উদ্দেশ্যে ঘরবাড়ি বা অন্য কোনো সামগ্রী যেমন ডেকোরেটরের বড় বড় ডেক, তালা, বাটি ইত্যাদি করা করলে তার উপর যাকাত ফরজ নয়। যারা ডেকোরেশন আছে, এক একটা বড় বড় বিরিয়ানির ডেক 25,000 টাকা ধরেন, তাহলে যদি 5টা থাকে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, তো 1 লক্ষ টাকা থাকলে যাকাত আসে। কিন্তু এগুলো যেহেতু ওনার ইনকামের মাধ্যম, ইনকামের মাধ্যমের উপর টাকা কি আসে না, যাকাত আসে না। আপনার কাছে একটা গাড়ি আছে, 40 লাখ টাকা দামের গাড়ি, বড় একটা ট্রাক, এটা আপনার ইনকামের মাধ্যম, ট্রাকটার উপর কি আসবে না, যাকাত আসবে। হ্যাঁ, ট্রাকটাকে ভাড়া দিয়ে বা এটাতেই ইনকাম করে যে টাকাটা আসতেছে ওই টাকাটা হিসাব করতে হবে। এরকম আপনি একটা বিল্ডিং করে দিচ্ছেন, বিল্ডিং করছেন, বিল্ডিংটার উপর যাকাত না, বিল্ডিং থেকে যে আয়টা হচ্ছে ওই আয়টা আপনার টাকা হিসেবে হিসাব করতে হবে। এখন আছেন ঋণ, কারো কাছে যে কর্জের মাসলাটা, কারো যদি ঋণ এত পরিমাণ হয় যে ঋণটা বাদ দিলে যাকাত যোগ্য আর সম্পদ থাকে না, তাহলে যাকাত ফরজ নয়, এটা একটা মাসালা। কিন্তু এখানে মনে রাখতে হবে এই প্রসিদ্ধ মাসালাটি সকল ঋণের ক্ষেত্রে নয়। ঋণ 2 ধরনের হয়, একটা হলো প্রয়োজনাদি পূরণের জন্য বাধ্য হয়ে ঋণ নেওয়া, একটা হলো প্রয়োজনাদি পূরণের জন্য বাধ্য হয়ে ঋণ নেওয়া, আর একটা হলো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে ঋণ নেওয়া। প্রথম প্রকারের ঋণ সম্পদ থেকে বাদ দিয়ে যাকাতের নিসাব বাকি থাকে কিনা তার হিসাব করতে হবে। নিসাব থাকলে যাকাত ফরজ হবে, না থাকলে ফরজ হবে না। কিন্তু যে সকল ঋণ উন্নয়নের জন্য নেওয়া হয়, যেমন কারখানা বানানো কিংবা ভাড়া দেওয়া বা বিক্রি করার উদ্দেশ্যে বিল্ডিং বানানো অথবা ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ নিলে যাকাতের হিসাবের সময় সে ঋণ ধর্তব্য হবে না। অর্থাৎ এই ধরনের ঋণের কারণে যাকাত কম দেওয়া যাবে না। যারা শিল্পপতি, যারা কোটিপতি, তারা যত কোটি টাকার মালিক তার চেয়ে বেশি কোটি টাকার ঋণী, তাহলে তো তাদের কারো যাকাত আসবে না। যারা বড় বড় কোটিপতি, এরা যত কোটি টাকার মালিক, ব্যাংক থেকে তার চেয়ে আর বেশি কোটি টাকা লোন নিয়ে রাখছে, তাহলে এদের উপর যাকাত আসবে না। না না, এটা হবে না। যে এরা যে ঋণটা নিছে, কোটি কোটি টাকার ঋণ নিচ্ছে, এটা কি টাকায় করে নিছে না, এগুলো কলকারখানা করার জন্য, ব্যবসা সম্প্রসারণের জন্য, উন্নয়নের জন্য, এগুলার মাসলাটা ভিন্ন। এগুলার কারণে যাকাত মাফ হবে না। আপনি টাকা পরে গেছেন, ঘর চালাইতে পারতেছেন না, খাবার টাকা নাই, আপনার প্রয়োজন পূরণের জন্য টাকা পরে যে ঋণ নিচ্ছেন, এই ঋণটার ক্ষেত্রে বলা হয় যে ঋণ থাকলে ওই ঋণটা বাদ দিয়ে বাকি টাকাটা হিসাব করতে হবে। কিন্তু ব্যবসার জন্য আপনি যে কি করতেছেন, কারখানা বানানোর জন্য আপনি একটা বিল্ডিং তুলবেন, 5 তলা বিল্ডিং করবেন, 1 লাখ টাকা আপনার কাছে নেই, ব্যাংক থেকে আপনি 5 কোটি টাকা ঋণ নিলেন এটা বিল্ডিং করার জন্য, এটা ভাড়া দিবেন, আপনি এটাকে আয় করবেন, এই লোনটাকে ধরা যাবে না।
বিয়ে শাদিতে মুরানার যে অংশ বাকি থাকে তা স্বামীর কাছে স্ত্রীর পাওনা, তাহলে বউর হজ্জ। কিন্তু এই পাওনা স্বামীর উপর জাকাত ফরজ হওয়া না হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে না। কারো কাছে 5 লক্ষ টাকা আছে, অথচ হুজুর আমার কাছে 5 লক্ষ টাকা আছে, এখন আমার বউ আমার কাছে 5 লক্ষ টাকা পাবে, আমার বউ আমার কাছে 5 লক্ষ টাকা পাবে, আমি যদি এখন এই 5 লক্ষ টাকা দিয়ে দিই, আমার কাছে 8 টাকা নেই, তাহলে তো আমার কাছে আমার কি আসতেছে না, জাকাত আসতেছে না। না না, ওই মশলা চলবে না। বউয়ে যে আপনার মুরানা হচ্ছে ওইটা ঋণ ঠিক আছে, ওইটা ওই ঋণ নয় যে ঋণের কারণে জাকাত মাফ হয়ে যায়। ঋণের 3টা প্রকার আছে। এটা ওই ঋণ নয় যে ঋণের কারণে আপনার জাকাত মাফ হয়ে যায়, ওইটার কারণে আপনি জাকাত না দিয়ে বসে থাকতে পারবেন না। এরপরে অন্যকে যে টাকা কর্জ হিসেবে দেওয়া হয়েছে, ব্যবসায়ী কোনো পণ্য বাকিতে বিক্রয় করেছে, এই পাওনা টাকা পৃথকভাবে বা অন্য জাকাতযোগ্য সম্পদের সাথে মিলিতভাবে নেশা পূর্ণ করলে তারও জাকাত দিতে হবে। আপনি কাউকে কর্জ দিচ্ছেন, বা যারা মুদির দোকান করে এলাকাতে ওনাদের লক্ষ লক্ষ টাকা কি থাকে, বাকি থাকে, এটা কার টাকা? আপনার টাকা। তো এটাকে জাকাতের মধ্যে হিসাব করতে হবে। হুজুর জাকাতের মধ্যে হিসাব করতেছি না, ও আমাকে টাকাগুলো দিবে কিনা এত গ্যারান্টি নেই। তো এই জন্য এখন আপনি যদি এখন না দেন, মনে করেন আপনি একজনের কাছে 3 লক্ষ টাকা পাবেন, এখন উনি দিবে কি দিবে না, আপনি সন্ধ্যের মধ্যে আছেন, টাকা দিচ্ছেন না, 3 বছর পরে আপনাকে উনি 3 লক্ষ টাকা দিয়ে দিছে। কয় বছর পরে? 3 বছর পরে। এখন 3 বছরের জাকাত আদায় হয়নি, টাকা তো আপনার ছিল, টাকাগুলো পাবেন কি পাবেন না সন্দেহ করে জাকাত দেন নাই, যখন পেয়ে গেছেন তাহলে জাকাত দিতে হবে। কয় বছরে দিতে হবে? 3 বছরে দিতে হবে। কারণ এই টাকার উপর 3 বছরের জাকাত অনাদায়ী থেকে গেছে, জাকাত বাকি থেকে গেছে, এই বাকি জাকাতটা দিয়ে দিতে হবে। পাওনা উসুল হওয়ার পর ওই টাকার জাকাত আদায় করা ফরজ, তার আগে আদায় করা জরুরি নয়, তবে আদায় করলে জাকাত আদায় হয়ে যাবে। পাওনা টাকা পাওয়ার আগে জাকাত দিয়ে দিলে হয়ে যাবে। যেহেতু এগুলো আপনার কাছে এখনো নাই, দেওয়াটা ফরজ নয়, কিন্তু যখন পাবেন, উপরোক্ত ক্ষেত্রে পাওনা উসুল হতে যদি কয়েক বছর সময় অতিবাহিত হয়ে যায়, তাহলে উসুল হওয়ার পর বিগত সকল বছরের জাকাত আদায় করা ফরজ হয়। তাহলে যত বছরের দেন নাই তত বছরের জাকাত আদায় করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করা তৌফিক দান করুন। বাকি মাসালা আগামী জুমায় যদি আল্লাহ তৌফিক দান করে বলা হবে। যারা সুন্নত পড়ি নাই সুন্নত পড়ে দিন।